আমরা বলি এই সরকার হচ্ছে গণ আকাঙ্ক্ষার সরকার, জনগণ সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি, উনি ইচ্ছা করে আসেননি, এটার জন্য আমরা ওনাকে থ্যাঙ্কস জানিয়েছি। কিন্তু আপনার তো উচিত ছিল যারা এই ড্রাফটটা করে দিয়েছে, কোন ব্যক্তি, কোন পরামর্শদাতা, আমরা জানি না, একটা সংশয় রাজনীতির অঙ্গনে আলোচিত হচ্ছে যে কোন একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। মানে একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি, রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন করবো না, এইগুলো আপনারা ঢোকাবেন, সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি। সেই জন্যই নির্বাচনের প্রায় 7-8 মাস এখনো বাকি। এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি, যার অধীনে এখনো আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, তিনি প্রথম ঐক্যমত্যের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা, আকাঙ্ক্ষা, আবেগ, চাহিদা, প্রত্যাশাকে স্থান দিতে না পারেন, সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব, এটাই কিন্তু এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখনো সময় আছে, আমরা আশা করি। গতকালকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি নির্বাচনের যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখি। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, তিনি প্রথম সামনে রমজান, বর্ষা মৌসুম ইত্যাদি বিবেচনায় তিনি বলেছিলেন বিফোর রমজান ইলেকশনটা হলে একটু সুবিধাজনক সময় হবে। ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি, প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে 1 বছর সময় পার করলাম, এত সংস্কার, এত রিফর্ম, এত কমিশন, বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে। এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না, ইলেকশন হবে 2 বছর পরে, যারা আসবে তারা এটা করবে, তার অর্থ কি হলো? যে লাউ সেই কদু। তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আর একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আর একটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে, আর একটা অটোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হবে? আমরা তো এই জন্য এত 1 বছর ধরে সংস্কারের স্বপ্ন দেখি। এর জন্য আমরা দাবি করেছি, অনেকে যুক্তি দিচ্ছেন না এখন সংবিধান সংস্কার, নতুন আইন বানানো, বিভিন্ন সংস্কার, এগুলো কার্যকর করা এখন আইনি ভিত্তি দেওয়া সম্ভব না, নতুন পার্লামেন্ট ছাড়া আইন তৈরি হবে কিভাবে? যারা এই যুক্তি দিচ্ছেন তারা এই বাংলাদেশের ইতিহাসের দিকে নজর দেবেন। আমরা আমাদের প্রেস কনফারেন্সে সেটা বলেছি। বাঙালিকে সহজে অনেকে হাইকোর্ট দেখাতে চান। 70-এর যে নির্বাচনটা হলো পাকিস্তান আমলে, ইয়াহিয়া খানের আমলে, সেই নির্বাচন কিসের ভিত্তিতে হয়েছিল? তখন পূর্ণাঙ্গ সাংবিধানিক কাঠামো এখানে ছিল না, এলএফওর মাধ্যমে লিগ্যাল ফ্রেমওয়ার্ক একটা হয়েছিল, তার ভিত্তিতে 70-এর নির্বাচন হয়েছে। তারপরে নতুন পার্লামেন্টে সেটা অনুমোদন করা হয়েছে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন, প্রত্যেকেই ক্ষমতায় এসে তার ক্ষমতাকে বৈধ করার জন্য পলিটিক্যাল পার্টি গঠন করে তার নেতৃত্ব, প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে তিনি বৈধ করার জন্য প্রত্যেকে কিন্তু অর্ডিন্যান্স জারি করেছেন, অধ্যাদেশ জারি করেছেন, নেক্সট পার্লামেন্টে সেটাকে অনুমোদন করেছেন। বলে দেয়ার ইজ 3 অপশন, হয় আপনি এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক করবেন, না হলে আপনি অর্ডিন্যান্স জারি করবেন, অথবা আপনি রেফারেন্ডাম, গণভোটের বিধান, যেটা আমাদের সংবিধানে ফিরে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানও গণভোট করেছিলেন, রাজনৈতিক দল গঠন করে নিজের পার্টির লিডারশিপ, তার সরকারের বৈধতা জন্য তিনি রেফারেন্ডাম দিয়েছিলেন, মনে আছে আপনারা যারা সিনিয়র আছেন। তাহলে 3টা অপশন, একটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করা, আর একটা হচ্ছে রেফারেন্ডাম। 3টা সুযোগ থাকার পরেও যারা এখন বলছেন যে না এই নির্বাচনের আগে আইনগুলো, আইনে রূপ দেওয়া সম্ভব নয়, সংস্কারগুলো, তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন? বাংলাদেশ সরকারের কাছে আমাদের সব ডকুমেন্ট আছে, সব প্রক্লামেশন গুলো, সব অর্ডিন্যান্স গুলো কপি, গণভোটের রেকর্ড, সব রেকর্ড ইজ দেয়ার, আপনি এগুলো ফলো করেন। ফলে 1 বছর চলে গেল, হাজার হাজার মানুষের রক্ত, জীবন দান, সব কিছুকে
ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন, তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আজকের এই শিক্ষক ছাত্র জনতার এই সেমিনার আলোচনা থেকে আমরা এখনো দাবি করছি, সময় আছে। বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি গতকালকে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। এখানে শিক্ষক ছাত্রদের অবদান, আলেম ওলামা, শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের যে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি। জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা, আল্লাহওয়ালা লোক, দিনদার লোকদেরকে ফাঁসিতে হত্যা করে তাদের উপরে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তাহলে আপনি যেগুলো আদালতে এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো ছিল একটা আদালতের উপরে অবিচার করা হয়েছিল, তাহলে আপনি জুডিশিয়াল কিলিং, আপনি বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ছাত্র জনতার এই সব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না, আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিনিধিত্বকারী লোকজন খুশি হতে পারবে না, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। আমি জানি না ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোন চিন্তা দ্বারা, কোন দল দ্বারা, কোন পরাশক্তির কালো ছোবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোন দুর্বলতার কারণে যেন নিশ্চিহ্ন হয়ে ভণ্ডুল হয়ে না যায়, আমরা আশঙ্কা করি।